আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, হ্যাঁবোধক, নেগেটিভ, নাবোধক, তারপরে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। আজকে আলোচনা করব নেগেটিভ ইন্টারোগেটিভ মানে নাবোধকের প্রশ্নবোধক। একটা টেন্সের 4টা রূপ আছে, এর মধ্যে 3টা আলোচনা করা হয়ে গেছে আর আজকে হলো লাস্ট শেষ। তো আজকেরটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। তো নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট, স্ট্রাকচার হলো ডু ডাজ প্রথমে বসে, তারপরে বসবো সাবজেক্ট, তারপরে বসবো নট, তারপরে ভার্বের ওয়ান বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আমরা এখানে বোর্ডের মধ্যে লিখেছি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা লিখেছি। দেখো নাবোধক প্রশ্নবোধকের স্ট্রাকচার হলো গঠনটা হলো ডু ডাজ প্রথমে বসে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসে প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, তুমি কি স্কুলে যাও না? ডু ইউ নট গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও না? প্রথমে আসছে ডু, তারপরে সাবজেক্ট আসবে ইউ, তারপরে নট বসছে, তারপরে কি বসবে? ভার্বের প্রথম রূপ গো, গোয়ের সাথে প্রিপজিশন টু বসে, তারপরে স্কুল প্রশ্নবোধক চিহ্ন। তারপরে তুমি কি বই পড়ো না? ডু ইউ নট রিড বুক? তাহলে এখানে হয়েছে প্রথমে ডু, তারপরে ইউ, নট, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট প্রশ্নবোধক বাক্য। তারপরে সে কি স্কুলে যায় না? ডাজ হি শি? ডাজের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি, হি বসে ছেলেদের ক্ষেত্রে আর শি বসে মেয়েদের ক্ষেত্রে। নট, তারপরে ভার্বের প্রথম রূপ গো টু স্কুল প্রশ্নবোধক বাক্য। তাহলে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে আমরা এখানে ডাজ বসেছি, ঠিক আছে? তাহলে এখানে যদি রহিম স্কুলে যায় না হয়তো, তাহলে হয়তো ডাজ রহিম নট গো টু স্কুল। মিতা কি স্কুলে যায় না হতো, ডাজ মিতা নট গো টু স্কুল। তারপরে তারা কি ইংরেজি শেখে না? এটা হবে ডু দে নট লার্ন ইংলিশ প্রশ্নবোধক বাক্য। তারপরে দেখো সূত্র আছে এখানে, ডু প্রথমে বসে, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে ডু বসবা, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আবার নট, তারপরে ভার্বের ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক বাক্য। আরেকটা ডাজের ক্ষেত্রে আসবো সাবজেক্ট, তারপরে নট, ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক বাক্য। তারপরে এখানে দেখো ডু নট বসলে ডু নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট বসে, আর ডাজ নটের সংক্ষিপ্ত রূপ ডাজ নট বসে। তা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা, ওইটাও কিন্তু ইন্টারোগেটিভের মতোই, জাস্ট নেগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু প্রশ্ন করা, আর প্রশ্নটাকে নাবোধকের মধ্যে নিলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। যেমন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রশ্নবোধকটাকে নাবোধকে নিতে পারবো। নাবোধক প্রশ্নবোধক, যেমন তুমি কি স্কুলে যাও না? তাহলে এটা তুমি কি স্কুলে যাও, এটা শুধু নেগেটিভ। আর তুমি কি স্কুলে যাও না, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর ওইটা হবে তুমি কি স্কুলে যাও, শুধু ইন্টারোগেটিভ। আর এখানে তুমি কি স্কুলে যাও না, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই পার্থক্যটা বুঝতে হবে। এখানে তুমি কি বই পড়ো, এটা হবে ইন্টারোগেটিভ, শুধু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। আর যদি বলা হয় তুমি কি বই পড়ো না, তাহলে এটা হবে নেগেটিভের ইন্টারোগেটিভ, নাবোধকের প্রশ্নবোধক। তাহলে তুমি কি স্কুলে যাও না, এটা হবে ডু ইউ নট গো টু স্কুল। তুমি কি বই পড়ো না, ডু ইউ নট রিড বুক। আমরা কি ফুটবল খেলি না, তারপরে এটা হবে ডু ইউ নট প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু বাংলার ক্ষেত্রেও দিতে হবে, ইংলিশের ক্ষেত্রেও দিতে হবে, মাস্ট বি দিতে হবে। তারা কি ইংরেজি শেখে না, তারার ক্ষেত্রেও ডু হবে ডু দে নট লার্ন ইংলিশ প্রশ্নবোধক চিহ্ন। তারপরে সে কি স্কুলে যায় না, ডাজ হি বা শি হবে মেয়েদের ক্ষেত্রে, হি হবে ছেলেদের ক্ষেত্রে। সে কি স্কুলে যায় না, ডাজ হি শি ডোন্ট গো স্কুল। তারপরে রহিম কি ক্রিকেট খেলে না, ডাজ রহিম নট প্লে ক্রিকেট প্রশ্নবোধক বাক্য দিতে হবে। প্রত্যেকটা উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা এটা খেয়াল করবা। দেখো তুমি কি স্কুলে যাও না,
নট গো টু স্কুল প্রশ্নবোধক বাক্য, সে তুমি কি বই পড়ো না, ডু ইউ নট রিড বুক। তারপরে সে কি স্কুলে যায় না, ডাজ হি শি নট গো টু স্কুল। প্রশ্নবোধক চিহ্নগুলি কিন্তু দেওয়া আছে, এটি খেয়াল করবা। তারপরে তারা কি ইংরেজি শেখে না, ডু দে নট লার্ন ইংলিশ। এভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করতে হয়, কোন স্ট্রাকচার ব্যবহার করতে হয় আমরা শিখলাম। এবং প্রত্যেকটা স্ট্রাকচার আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা এগুলো মনে রাখতে পারবো এবং আমাদেরকে এইভাবে এক্সাম্পলগুলি খেয়াল করতে হবে। এক্সাম্পলগুলিকে আমরা মানে যে কোনো জায়গায় এক্সাম্পল ধরতে হবে, বাংলা হোক ইংলিশ হোক, আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ইনশাল্লাহ ধরতে পারবো। আর টেন্স বোঝার ক্ষেত্রে খুব মনোযোগের সাথে স্ট্রাকচারগুলির সাথে ধরাটাই সবচেয়ে বড় গুণ। তা আজকের ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।